আসসালামু আলাইকুম সকলকে। আমি লাইভ ক্লাসটা খুব শীঘ্রই শুরু করছি, আপনারা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে নিন। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তাপগতিবিদ্যা। তো যাই হোক, আপনারা সবাই খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে বসুন। আমি আজকে তাপগতিবিদ্যা খুব ডিটেলস আপনাদের সিকিউ সলভ সহ খুব ডিটেলস আপনাদের দেখিয়ে দিব। আর আপনারা যদি বুঝতে বা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিষয়গুলো দেখব। ওকে, ওকে, লেটস স্টার্ট। ফার্স্টে আমি দেখবেন, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, কারণ দেখতে না পারলে আপনারা যদি না জানান আমি বুঝতে পারবো না। ওকে, ফার্স্টে তাপগতিবিদ্যা। আচ্ছা, তাপ গতিবিদ্যা। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আমি তাপগতিবিদ্যা খুব সিলেক্টিভ কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যারা সামনে এইচএসসি এক্সাম দেবেন এবং যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে মাত্র উঠলেন তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সিকিউ আসে এবং বেশ কয়েকটা এমসিকিউ আসে। আমি আজকে শুধুমাত্র একাডেমিকে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ক্লাসটা। আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ক্লাসটা শুরু করব। এর আগে আপনাদের সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট, কেলভিন, এগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে, যদিও ওইগুলো দিয়ে কোনো কোশ্চেন হয় না, যে জন্য আমি ওইগুলো স্কিপ করে গেছি। কারণ আমার আজকের ক্লাসের মেন বা সারমর্ম বিষয় হলো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টিভ বিষয় নিয়ে আপনাদের আজকের ক্লাসটা। ওকে, আমি শুরু করছি। অবশ্যই আমার সাথে সাথে আপনারা সবাই লিখবেন তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনলি হলো ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস, অবশ্যই আমি বারবার বলছি আমার সাথে সাথে আপনারা অবশ্যই লিখবেন। অর্থাৎ যখন কোনো সিস্টেমে কিছু পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয়, সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ধরেন আপনি একজন মানুষ, আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন সেটা হলো আপনার সরবরাহকৃত শক্তি, এবং যে পরিমাণ খাবার খেয়ে যে পরিমাণ এনার্জি গেইন করলেন ওইটা হলো আপনার অভ্যন্তরীণ শক্তি, এবং এনার্জি গেইন হওয়ার পর আপনি পরিবেশের উপর কিছু পরিমাণ কাজ করতে পারবেন, ওইটা হবে পরিবেশের উপর বাহ্যিক সম্পাদিত কাজ। তাহলে এই ক্ষেত্রে ডিকিউটা কি, অবশ্যই খুব সুন্দর করে আমি যেভাবে লিখতেছি ওইভাবে আপনারা লিখবেন। আমি আস্তে আস্তে বলবো যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। সরবরাহকৃত তাপশক্তি, ডিকিউটা হলো সরবরাহকৃত তাপশক্তি, ডিউটা হলো আপনার অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, এবং ডিডাব্লিউটা হলো আপনার পরিবেশের উপর বাহ্যিক কাজ বা বাহ্যিক সম্পাদিত কাজ। আচ্ছা, ওকে, বাহ্যিক সম্পাদিত কাজ। ওকে, এরপর তাপগতিবিদ্যার মেনলি তাহলে প্রথম সূত্রটা কি, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। যারা অপেক্ষিত দুর্বল আছেন তারা অবশ্যই এই সূত্রটা লিখে নেন যে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী বলছে, যখন কোনো সিস্টেমে কিছু পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয়, যে ডি কিউ পরিমাণ যদি তাপশক্তি সরবরাহ করা হয়, এই তাপশক্তির কিছু অংশ সিস্টেম তার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করবে। এই ডিউটা হলো নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করবে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। এই ডিডাব্লিউটা হলো পরিবেশের উপর সম্পাদিত কাজ। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে 4টা প্রক্রিয়া আছে। কয়টা প্রক্রিয়া?
4টা প্রক্রিয়া। ফার্স্ট প্রক্রিয়াটা হলো সমচাপ প্রক্রিয়া। দেখেন কথার মধ্যে কিন্তু জিনিসটা সংজ্ঞাটা লুকায়িত আছে যে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কোনটা? যে তাপগতীয় প্রক্রিয়া কোনো সিস্টেমের চাপটা সমান থাকে, সমচাপ অর্থাৎ চাপটা সমান থাকবে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। সমচাপ প্রক্রিয়া মনে রাখবেন, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি। আমি যেভাবে লিখতেছি ঠিক সেমভাবে আপনারা জিনিসগুলো খাতায় লিখে রাখেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যদি না বুঝতে পারেন। তাহলে সমচাপ প্রক্রিয়ার কৃত কাজটা হলো ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি। এখানে পিটা হলো কি সমান, পিটা সমান, কারণ এটা বলেই দিয়েছে সংখ্যার মধ্যে যে সমচাপ প্রক্রিয়া। তাহলে আমরা মনে রাখবো কি সমচাপ প্রক্রিয়া কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি। এগুলো এমসিকিউ বলেন বা গ নাম্বার কোশ্চেনে বলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এর পরের প্রক্রিয়াটা হলো আপনার সম আয়তন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা আয়তনটা কি? সমান বইলে দিছে সংজ্ঞার মধ্যে যে সম আয়তন অর্থাৎ আয়তনটা সমান থাকবে। তা সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজটা কী হবে? সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজটা হবে, যেহেতু আমরা কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু, এই যেখানে যে ডিডাব্লিউটা পাইছি এই ডিডাব্লিউটা ইকুয়ালস টু মেনলি হলো পিডিবি। যেহেতু আয়তনটা সমান অর্থাৎ আয়তনের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ডিবি ইকুয়ালস টু 0, আয়তনের পরিবর্তনটা 0। তাহলে দেখেন তো আমি যদি এখানে এই ডিবির জায়গায় 0 বসাই তাহলে সম আয়তন প্রক্রিয়া কৃত কাজটা কত হয়ে গেল? 0। তাহলে আমরা কি জানলাম? যারা অনেকে জানেন তারা তো অবশ্যই জানেন, যারা না জানেন তারা আজকে শিখে নেন যে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজটা সবসময় 0 হয়। ঠিক আছে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা ফার্স্টে সমষ্ণ প্রক্রিয়াটা শিখব। কি প্রক্রিয়া? সম উষ্ণ। দেখেন সংজ্ঞার মধ্যে কথাটা লুকায়িত আছে, সম উষ্ণ প্রক্রিয়া অর্থাৎ উষ্ণ সমান, উষ্ণতা সমান। উষ্ণতা সমান মানে কি? তাপমাত্রাটা সমান। অর্থাৎ যে তাপগতি প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা সমান থাকে তাকে কি বলে? সম উষ্ণ প্রক্রিয়া। কি বলে? সম উষ্ণ প্রক্রিয়া। তাহলে সম উষ্ণ প্রক্রিয়া যেহেতু তাপমাত্রাটা, জাস্ট এই লাইনটা মনে রাখবেন যে তাপমাত্রা, যে তাপগতি প্রক্রিয়া তাপমাত্রাটা সমান থাকে সমউষ্ণ প্রক্রিয়া বলে। এই সমউষ্ণ প্রক্রিয়ায় কিছু বিষয় আছে ওগুলো আমরা শিখব। সমউষ্ণ প্রক্রিয়া কৃত কাজ বা আদার্স অনেক কিছু আছে, মনে রাখবেন। এক্ষেত্রে তাপমাত্রাটা সবসময় অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। অভ্যন্তরীণ ওই যে ডিইউ আছে না, ওই ডিইউর সমানুপাতিক হবে। আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হলো ডিইউ। আচ্ছা, যেহেতু তাপমাত্রাটা অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক আর সমউষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা সমান থাকে, তাপমাত্রা সমান থাকে মানে কি? তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। আবার তাপমাত্রাটা অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক, তার মানে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হয় না। অর্থাৎ সমউষ্ণ প্রক্রিয়া আমরা শিখলাম কি? ডি ইউ ইকুয়ালস টু 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু আমরা ডি ইউ ইকুয়ালস টু 0 পাইছি, তার মানে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। অর্থাৎ সমউষ্ণ প্রক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয় সেই তাপশক্তির পুরাটুকুই সে পরিবেশের উপর কাজ সম্পাদন করে, অর্থাৎ ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। আমরা কী শিখলাম? সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। ওকে, আর এখন আমরা একটু এই পেজের চাইলে অনেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন যাদের প্রয়োজন আছে। এই জন্য আমি 30 সেকেন্ডের মতন সময় দিলাম আপনাদের। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কি না, বা কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, এখন আমরা শিখব সমউষ্ণ প্রক্রিয়ায় যে কৃত কাজটা হয় বা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে বা সিকিউ সলভ করতে আমাদের কোন জিনিসগুলো লাগবে সেই বিষয়গুলো আমরা একটু শিখে নেব। আচ্ছা দেখেন, ফার্স্টে সমউষ্ণ প্রক্রিয়ায় আমরা কৃত কাজটা শিখব। সমউষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। আচ্ছা, আমরা সমউষ্ণ প্রক্রিয়া একটু আগে শিখলাম ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। এখন ডি ডাব্লিউটাই আমরা শিখব। আমরা জানি ডি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি।
এটা জানি, একটু আগেও শিখছি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি। আচ্ছা যাই হোক, এখন এই ডিডাব্লিউটা আমি বের করব সমষ্ণ প্রক্রিয়া কীরকম। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশনে জানি পিবি ইকুয়ালস টু এনআরটি। তাহলে পি ইকুয়ালস টু কী হয়, এনআরটি বাই ভি। এখন আমি এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখাবো, অর্থাৎ আমাদের যদি প্রাথমিক আয়তন V1 হয় এবং শেষ আয়তন একটা নির্দিষ্ট সময় পর আয়তন যদি V2 হয়, তাহলে আমি লিখতে পারি এক্ষেত্রে ডিডাব্লিউ ইকুয়ালস টু লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, এটা ইকুয়ালস টু আমরা জানি পিডিবি, লিখলাম আমরা পিডিবি। ওকে, তারপর আপার লিমিট V2, এটা যদি আপনাদের এই ইন্টিগ্রেশন দিবে না, কিন্তু আমি দেখাচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজটা কীভাবে হয়। এই পি কস্টটা আমরা শিখলাম, পি কস্টটা শিখলাম হলো এনআরটি বাই ভি। তাহলে পির জায়গায় আমরা লিখব এনআরটি বাই ভি টু ডিবি। আচ্ছা, এক্ষেত্রে এনআরটি হলো ধ্রুব, অর্থাৎ এনআরটি কখনো চেঞ্জ হয় না, ধ্রুবটাকে ইন্টিগ্রেশন করা যায় না, এই কারণে আমরা এই ধ্রুব রাশিকে বাইরে নিয়ে আসলাম। এখন লিখলাম B2 B1, এখানে থাকলো ডিবি বাই ভি। আচ্ছা, ইন্টিগ্রেশনে আপনারা জানেন কি না ডিএক্স বা এক্স, এটার ইন্টিগ্রেশন কত? কি একজন কমেন্টে জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা পারেন অনেক কিছু। ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন হলো আপনার লন এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখেন এখানে আছে আপনার এন আর টি, ডিবি বাই ভি কত হবে? অবশ্যই লন বি হবে। ডিএক্স বাই এক্স যদি লন এক্স হয়, তাহলে ডিবি বাই ভি অবশ্যই লন বি হবে। যখন ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলবো, তখন ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা তুলে দিব, থার্ড ব্র্যাকেট লিখবো, অর্থাৎ ডিবি বাই বি হবে তখন লন বি, আপার লিমিট V2 লোয়ার লিমিট V1। এখন আমি যখন লিমিটগুলো বসাই ফেলবো, তখন আমি এখানে লিখতে পারি এই লন ভির জায়গায় লিখবো আমরা V2, লন ভির জায়গায় লিখবো V2, তারপর সূত্রের মাইনাস, আমি যখন লোয়ার লিমিট লিখবো আগে সূত্রের মাইনাসটা লিখে নিব, এরপর লন ভির জায়গায় কী হবে, লন V1। আচ্ছা, এরপর এনআরটি, এটা যদি মাইনাস আকারে থাকে আমরা ভাগ আকারে এভাবে লিখতে পারি লন V2 বাই V1। এটাই হলো আপনার সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। ঠিক আছে। আচ্ছা, আর এখানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু টার্ম মনে রাখবেন। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্ম মনে রাখবেন। সমষ্ণ প্রক্রিয়া হলো একটা ধীর প্রক্রিয়া। কী প্রক্রিয়া? এই বিষয়গুলো যখন সিকিউ করবেন তখন কাজে লাগবে। সমষ্ণ প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এই দুইটা জিনিস অবশ্যই লিখে রাখেন, আমি সাজেস্ট করব, আর আমাদের পরবর্তীতে কাজে লাগবে এগুলা। তার মানে বয়েল আর চার্লসের সূত্র মেনে চলা মানে কি? বয়েলের সূত্র P1 V1 P2 V2, বা চার্লসের সূত্র হবে V1 বাই T1 V2 বাই T2, এগুলা কি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এগুলা মেনে চলবে। আচ্ছা, আপনারা এটার একটু এটা লিখে রাখেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, একটা সেকেন্ড সময় দিলাম আপনাদের। লিখতে অসুবিধা হচ্ছে। এটা দেখার চেষ্টা ভালো হচ্ছে। যাই হোক, আপনারা মাত্র লাইভে আছেন দুইজন, যদি আপনাদের জন্য রাত জেগে আমি একটা স্লাইড খুব সুন্দর করে রেডি করছি। আপনাদের গুরুত্ব একটু কম দেখছি, সামনে পরীক্ষা এসএসসি এক্সাম, তো গুরুত্বহীনতায় ভুগলে সামনে কিন্তু ভালো করতে পারবেন না।
অবশ্যই সিরিয়াস হন। আমি আপনাদের ক্লাসটা আজকে খুব সুন্দর করে সিকিউগুলো সলভ করবো। আমি কেন আগে এই সূত্রগুলো লিখে দিতেছি, যাতে আপনারা ওভারঅল এই চ্যাপ্টারটা বুঝতে পারেন এবং এমসিকিউ সহ যে কোনো কোশ্চেন দিলে ওগুলো আপনারা সুন্দর করে সলিউশন করতে পারেন। ইভেন আপনারা যারা অ্যাডমিশন টেস্টটা দিবেন পরবর্তীতে অবশ্যই আপনাদের এই টপিকস বা এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা যাই হোক, লেটস স্টার্ট। আমরা পরবর্তী ধাপগুলো শুরু করি। এখন আমরা শিখবো হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কী শিখবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা সমষ্ণ প্রক্রিয়া আরেকটা বিষয় আছে। সমষ্ণ প্রক্রিয়া, এটা আপনারা লিখে রাখেন। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমষ্ণ প্রক্রিয়া আপনার এটা একটা তাপ সুপরিবাহী। কি পরিবাহী? সমষ্ণ প্রক্রিয়াটা তাপ সুপরিবাহী, এটাও লিখে রাখতে হবে। সমষ্ণ প্রক্রিয়াটা তাপ সুপরিবাহী। তাপ সুপরিবাহী। আচ্ছা, এই বিষয়গুলো লেখার পর এখন আমরা চলে যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা যাই হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মনে রাখবেন যে তাপগতীয় প্রক্রিয়া কোনো সিস্টেম বাইরে থেকে তাপ দেয়ও না, বাইরে থেকে তাপ নেয়ও না, তাকে কি প্রক্রিয়া বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু এই সিস্টেমটা বাইরে থেকে তাপ দিবেও না, তাপ নিবেও না, তার মানে এটা একটা তাপ কুপরিবাহী। এটা আমি বলবো বিষয়গুলো, আগে আমি লিখে রাখি। লেখেন আপনারা সবাই, না দেখতে পাইলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটার সংজ্ঞাটা আপনারা লিখে নেবেন যে তাপগতীয় প্রক্রিয়া কোনো সিস্টেম বাইরে থেকে তাপ দিবেও না, বাইরে থেকে তাপ নিবেও না, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউটা হলো 0। এখন আমি তাপগতীয় বিদ্যার প্রথম সূত্রে যদি আমি তাকাই, আমরা শিখছিলাম ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন যেহেতু ডিকিউ 0, তাই ডিকিউর জায়গায় আমি 0 নিলাম। এখন ডিইউ প্লাস ডিডাব্লিউ লিখতে পারি। এটাকে এ পাশে আনলে আমরা লিখতে পারি ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ। এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? এটা অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু টার্ম আছে বা কিছু বিষয় আছে, এগুলো আমাদের এখন মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আমাদের লাগবে। মনে রাখবেন ফার্স্টে, এটা ইন্টিগ্রেশন লাগে না, ইন্টিগ্রেশন আসেও না কোনো দিন। আমি সূত্রটা লিখে দিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু, ডাইরেক্ট মনে রাখবেন ডিডাব্লিউ ইকুয়ালস টু আর বা এনআর। আর হলো 1 মোলের ক্ষেত্রে। আর যদি এনআর ধরেন, যদি 1 মোল বাদ দেয় অন্য 2 মোল দেয় বা 3 মোল বা আদার্স অন্য কিছু দেয়, তো তখন 2 মোলের ক্ষেত্রে এর মান 2 বসাবেন। 1 মোলের দেখে আমি নর্মালি আপনাদের অঙ্কগুলো 1 মোলের ক্ষেত্রে আসে, এই কারণে শুধু আর লিখি। আচ্ছা, আমি এনআরই লিখলাম। এনআর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবেন এটা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। কি করে না? বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। আচ্ছা, যদি মেনে না চলে, তখন ওই যে বয়েলের সূত্র যে আছে P1V1, তখন এই ক্ষেত্রে একটা গামা অ্যাড হয়। P1V1 গামা ইকুয়ালস টু P2V2 গামা। এই গামাটা কি ভাই? এই গামাটা সম্পর্কে আমি সামনে বিস্তারিত বলবো, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে এটা হলো তাপমাত্রা, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। আবার আপনার তাপমাত্রা আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে, T1V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2, ডাইরেক্ট এভাবে মনে রাখবেন V2 গামা মাইনাস 1। আরেকটা সম্পর্ক আছে তাপমাত্রা আর চাপের সাথে, T1P1 1 মাইনাস গামা বাই গামা, T2P2 1 মাইনাস গামা বাই গামা। তো অবশ্যই এগুলা যারা ক্লাস করবেন বা পরবর্তীতে এখন যারা লাইভে নাই, অবশ্যই লাইভ ক্লাসটা দেখে নেবেন। ইভেন আমি যেভাবে লিখছি খাতায়, ওইভাবে আমার ক্লাসটা করার পর সাথে সাথে খাতায় লিখবেন। ক্লাস করে কোনো লাভ নাই যদি আপনারা খাতায় না লেখেন। খাতায়ও লিখতে হবে, ক্লাসও করতে হবে, সাথে সাথে খাতায়ও লিখতে হবে, তাহলে আপনারা 100% উপকৃত হবেন। আচ্ছা যাই হোক, এখন এখানে কিছু টার্ম আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা মনে রাখবেন এটা একটি হঠাৎ প্রক্রিয়া। এটা একটি কি প্রক্রিয়া?
হঠাৎ প্রক্রিয়া, এগুলো ভাই কাজে লাগবে সামনে আমাদের। এটি একটি, যারা সিকিউ সলভ করবেন বা যারা একটু এক্সপার্ট আছেন তারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারতেছেন কেন আমি এই বিষয়গুলো আপনাদের লিখে দিচ্ছি। এটি একটি হঠাৎ প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমি একটু আগে লিখছি, বয়লার সার্ভিসের সূত্র মেনে চলে না, যে কারণে এই জিনিসগুলো হয়। এটা তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী। আরেকটা বিষয় মনে রাখবেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়ার চেয়ে অধিক খাড়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়ার চেয়ে অধিক খাড়া। এটা মিলে গামাগুণ খাড়া। এই গামাটা আগে যখন সৃজনশীল ছিল না তখন এটা ডিরেক্ট প্রতিপাদন করতে দিত যে দেখাও যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়ার চেয়ে গামাগুণ খাড়া। কিন্তু এখন যেহেতু আপনাদের সৃজনশীল আছে সেহেতু এই আপনার প্রশ্নগুলো এখন দেয় না, এখন ক্রিয়েটিভ অনেক ভালো মানের কোশ্চেন আছে ওইগুলা দেয়। সেজন্য আপনারা শুধু মনে রাখেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সমুষ্ণ প্রক্রিয়ার চেয়ে অধিক খাড়া, এটা মিলে গামাগুণ খাড়া। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদের আরও কিছু বিষয় এই পেজটার একটা চাইলে আপনারা যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন অবশ্যই এই বিষয়টার বা আমার এই পেজের স্ক্রিনশটটা অবশ্যই রাখবেন। আর ইভেন অবশ্যই আমি বলছি যে আপনারা এগুলো আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি খাতায় অবশ্যই লিখবেন। আমার ক্লাস দেখার সাথে সাথে আপনারা আমি যেভাবে লিখতেছি ওইভাবে আপনারা নিজেরা লিখে রাখবেন। আর আমার কথাগুলো শুনলে অবশ্যই আপনারা 100% এই চ্যাপ্টারে সব কিছু বুঝতে পারবেন। ইভেন এই চ্যাপ্টারের যাবতীয় যত যা কিছু আপনাদের কাজে লাগবে বা সৃজনশীল কোশ্চেন সলভ করতে বা এমসিকিউ কোশ্চেন সলভ করতে আমি সব কিছুই আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন আমরা ক্লাস 19-এ শিখছিলাম আপেক্ষিক তাপ কাকে বলে। হ্যাঁ, ক্লাস 19 আমরা শিখছিলাম যে আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপে শিখছিলাম যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে উক্ত বস্তুর আপেক্ষিক তাপ বলে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে আপনাদের বইতে ওটা হলো মোলার আপেক্ষিক তাপ। কি আপেক্ষিক তাপ? মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার। একটা হলো স্থির চাপে। এই মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি আগে একটু শিখে রাখেন যে 1 মোলের কোনো বস্তুর তাপমাত্রা, আগে আমরা শিখছিলাম 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, কিন্তু এই ক্ষেত্রে 1 মোলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে উক্ত বস্তুর মোলার আপেক্ষিক তাপ বলে। আমার বয়স কত হয়ে গেছে, আমার যদি এগুলো সংজ্ঞা মুখস্থ থাকে তাহলে আপনাদের মুখস্থ থাকবে না কেন? 1 মোলের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে উক্ত বস্তুর মোলার আপেক্ষিক তাপ বলে। যদি n মোলের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি পরিমাণ বৃদ্ধি করতে যদি কি পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে 1 মোলের কোনো বস্তুর তাপমাত্রা ডেল্ট এটা 1 কেলভিন বৃদ্ধি করতে তাহলে অবশ্যই কিউ বাই এন ডেল্ট এটা, বা আপনি এন না দিয়ে যদি এখানে এম ধরতেন তাহলে এটা কি লিখতেন? কিউ বাই এম ডেল্টি। এটাই হবে মোলার আপেক্ষিক তাপ, সি ইকুয়ালস টু কিউ বাই এম বাই এন ডেল্টি, আপনি যেটাই ধরেন। তো আমি দেখেন মোলার আপেক্ষিক তাপের এককটা আপনাদের শিখিয়ে দিতেছি, যদি আসে যে মোলার আপেক্ষিক তাপের একক এমসিকিউতে আসে। তো তাপের একক জুল, এম কি মোল, মোলের একক হলো মোল, তাপমাত্রার একক কেলভিন। তার মানে আমরা মোলার আপেক্ষিক তাপের একক শিখলাম জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এখন আমি এই মোলার আপেক্ষিক তাপ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক
তাপ, যেটাকে সিপি দিয়ে প্রকাশ করে, অর্থাৎ জাস্ট এই সির জায়গায় সিপি লিখবেন আর বাকি সব সেম, কিউ বাই এম ডেল টি বা ডিটি। আরেকটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে, ক্লাসটা যারা যারাই করতেছেন অবশ্যই একটু কমেন্ট লিখবেন যে আপনারা বুঝতেছেন, একটু হলেও বুঝতেছেন, তাহলে আমার যে মনে হবে যে না আমার স্টুডেন্টগুলো বুঝতেছে। একটু অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমি যে এখানে আপনার ক্যামেরা যেভাবে করে ক্লাস নিচ্ছি আপনারা ঠিকভাবে দেখতে পারছেন কিনা এটা তো অবশ্যই আমাকে জানাতে হবে। ইনফর্ম না করলে তো আমি বুঝতে পারবো না। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা সব কিছু সেম আছে, জাস্ট এখানে সিপির জায়গায় সিবি। এই সিবি কেন লিখলাম, এটা দ্বারা বোঝাচ্ছি যে স্থির আয়তনে, সি দিয়ে কী বলে, সিকে কী বলে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর সব সেম, এম ডেলটি। এখন মনে রাখবেন আমরা মোলার গ্যাস দ্রবক নামক একটা রাশি জানি, যে মোলার গ্যাস দ্রবক কার। মনে রাখবেন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার পার্থক্যকে মোলার গ্যাস দ্রবক আর বলে। আমি কি বলছি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার পার্থক্যকে মোলার গ্যাস দ্রবক আর বলে। মোলার গ্যাস দ্রবক। আপনারা এখানে আর এর মানটা এসআই এককে মনে রাখবেন 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস মনে রাখবেন, আমি যে গামার কথা বলছিলাম ওই গামাটা, আচ্ছা এই পেজের একটা স্ক্রিনশট যাতে মারতে পারেন সুন্দর করে, সেই জন্য আমি আপনাদের পেজটা একটু ভালো করে রেখে দিলাম, ঠিক আছে। ওকে মিনহাস, একটু রেসপন্স করে যদি না বুঝতে পারো আমি অবশ্যই তোমাদের বোঝানোর ট্রাই করো, বা কোনো টপিক যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কোশ্চেন করবো বা কমেন্টে জানাবো, আমি অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করব। আমি এই চ্যাপ্টারটা আগে এগুলো বোঝাই দিচ্ছি এই কারণে যাতে তোমরা এমসিকিউ প্লাস সিকিউ দুইটাতে ভালো করতে পারো বা কোশ্চেনগুলো বুঝতে পারো। তাহলে আমি ফার্স্টে তোমাদের কোশ্চেন সলভ সূত্র লিখে দিতাম, এরপর কোশ্চেন সলভ করে দিতাম, ঠিক আছে। কিন্তু তা না করে কেন আমি এগুলো করতেছি, তোমরা এমসিকিউ ইভেন তোমাদের বেসিকটা যাতে একটু ভালো হয়, তোমরা পরবর্তীতে এখন ভালো করবো, অ্যাডমিশন টেস্টও যাতে ভালো করতে পারো, সেই উদ্দেশ্যে আমি একটু ডিটেলস তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি গামার কথা যে বলছিলাম একটু আগে, ওই যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে গামা জিনিসটা আসছিল, ওই গামাটা কি, এই গামাটা মনে রাখবেন, এই গামাটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার অনুপাতকে গামা বলে। এই গামার মান তিন ধরনের হয়। একটা হলো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাস কি এটা অনেকে বুঝে না, যেমন শুধু অক্সিজেন পরমাণু, এটা হলো এক পারমাণবিক, ঠিক আছে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67, ঠিক আছে। তারপর হলো আপনার বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, দ্বিপারমাণবিক গ্যাস যেমন ওটুর ক্ষেত্রে এটা কি দ্বিপারমাণবিক গ্যাস, গামার মান হবে 1.40। আরেকটা আছে বহু পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.33। ওকে, আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যাবতীয় যা কিছু লাগতো আমি অলরেডি আপনাদের বলে দিছি। এরপর কিছু জিনিস আছে যেমন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন dU=CB/dT হয়, এগুলো একটু মনে রাখবেন, dU=CB/dT হয়। আচ্ছা যাই হোক, এখন আমি শেখাবো হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে আমি খুবই সিলেক্টিভ কিছু বিষয় দেখাবো আপনাদের, যেগুলো থেকে সিকিউ কোশ্চেন সলভ করতে পারবেন এবং আপনারা এমসিকিউতে যে কোনো জিনিস দিলে আপনারা যাতে সলভ করতে পারেন বা বুঝতে পারেন সিকিউ কোশ্চেনগুলো। থ্যাংক ইউ মুজাফফর। আচ্ছা যাই হোক, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমি মেনলি আপনাদেরকে দেখাবো কার্নোর চক্রটা।
হ্যাঁ, বৈজ্ঞানিক কার্নো চক্র, সাদি কার্নো ও একটা চক্র দিছিল আপনাদের। ওই চক্রটা আমি মেনলি গ্রাফ গ্রাফ আকারে আপনাদের শেখাবো। আপনাদের বইতে যে বিষয়টা আছে একটা গ্রাফ দেওয়া সুন্দর করে বোঝানো হয়েছে, 4টা ধাপে কার্নো চক্রটা সুন্দর করে বোঝানো হয়েছে। ওই 4টা ধাপই আমি আপনাদের এখানে বোঝাবো। ধরুন আমি এক্স অক্ষ বরাবর নিলাম আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম চাপ। বিজ্ঞানী কারণ কি বলছে, আপনার একটি সমষ্ণ প্রসারণ এবং একটি রুদ্ধতাপে প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়া। এটা হলো আপনার ধরেন আমি বোঝাই দিছি আপনাদের কেন এটা সমষ্ণ হলো, কেন এটা রুদ্ধতাপীয় হলো, কেন এটা সমষ্ণ সংকোচন হলো, কেন এটা রুদ্ধতাপীয় সংকোচন হলো, এই বিষয়গুলো আমি দেখাই দিব। আপনারা জানেন এটা এইভাবে এই চিত্রটা হয়, কিন্তু এখানে কিছু লুকায়িত বিষয় আছে। এই লুকায়িত বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা হলো আপনার P1 V1 P2 V2 P3 V3 P4 V4। কারণ কি বলছে, কোনো একটা তাপীয় ইঞ্জিন একটি নির্দিষ্ট কোনো তাপীয় উৎস থেকে T1 তাপমাত্রার তাপীয় উৎস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণ করে একটি সমষ্ণ প্রসারণ। এই যে এটা সমষ্ণ প্রসারণ কেন হলো, দেখুন এই বরাবর আমি কি নিচ্ছি আয়তন ছিল ফার্স্টে এখান থেকে এটা একটু আরেকটুই হবে, কম খাড়া হবে, এটা আরেকটু কম খাড়া হবে, এটা একটু বেশি খাড়া হবে, ঠিক আছে। এটা কি এখানে ছিল আয়তন এখান থেকে এখানে আসছে, তার মানে এটা প্রসারণ হয়েছে। এটা কেন আপনার সমষ্ণ প্রসারণ, দেখেন এটা আর এটার মধ্যে এইটা একটু কম খাড়া, এটা একটু বেশি খাড়া। আমরা জানি সমষ্ণটা একটু কম খাড়া থাকে, রুদ্ধতাপে ওটা একটু বেশি খাড়া থাকে, এই কারণে এটাকে আমরা বলছি সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ বলি নাই। অর্থাৎ কোনো তাপীয় ইঞ্জিন একটা T1 তাপমাত্রার তাপীয় উৎস থেকে একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ। এটাকে কেন রুদ্ধতাপীয় প্রসারণ বলছি, কারণ এটা দেখেন এটার চেয়ে এই রেখাটা একটু বেশি খাড়া, এই কারণে এটাকে বলছি রুদ্ধতাপীয় প্রসারণ। এই বিষয়গুলো আপনাদের জানা নাই, এই বিষয়গুলো আপনারা জেনে নেন, আর সব কিছু আপনারা জানেন। তাহলে কি কোনো তাপীয় ইঞ্জিন, কোনো তাপীয় T1 তাপমাত্রার তাপীয় উৎস থেকে একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন। এটাকে কেন সমষ্ণ সংকোচন বললাম, কারণ দেখেন এই রেখা আর এই রেখার তুলনায় এই রেখাটা কম খাড়া, এই রেখাটা অধিক খাড়া। যেটা কম খাড়া সেটা অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া। এটা কি তাহলে সমষ্ণ সংকোচন কেন বলছি, দেখেন আয়তন এখান থেকে এখানে আসা পড়ছে, তার মানে অবশ্যই আয়তনটা হ্রাস পাইছে, এই কারণে বলছি সমষ্ণ সংকোচন। আর একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কিছু পরিমাণ গৃহীত তাপের কিছু পরিমাণ পরিবেশের উপর কাজ সম্পাদন করবে এবং বাকি অংশ T2 তাপমাত্রার তাপগ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসবে, তাকে কার্নো চক্র বলে। ঠিক আছে, এই কার্নো চক্রের এইটাকে যদি আমি এ বিন্দু দ্বারা ইন্ডিকেট করি, এটাকে যদি বি বিন্দু দ্বারা ইন্ডিকেট করি, এটাকে সি বিন্দু দ্বারা ইন্ডিকেট করি, এটাকে ডি বিন্দু দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এ থেকে বিতে যাইতে কৃত কাজটা হবে W1, বি থেকে সিতে যাইতে কৃত কাজটা হবে W2। এটাকে কেন আমরা প্লাস চিহ্ন দিতেছি, কারণ এই ক্ষেত্রে তো আপনার আয়তনটা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এই ক্ষেত্রেও আয়তনটা বৃদ্ধি পাইছে। পরবর্তীতে কেন মাইনাস দিছি, আয়তনটা সংকুচিত হয়েছে। এটা হলো আপনার কার্নো চক্রের মোট সম্পাদিত কাজ। ঠিক আছে, আপনারা এই চক্রটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সিকিউ কোশ্চেন থাকবে। আমি আবারও বলতেছি, এই চক্রটা বিজ্ঞানী কার্নো কি বলছে, আপনার T1 তাপমাত্রার তাপীয় উৎস থেকে একটা আপনার কিছু পরিমাণ তাপ গ্রহণ করে একটা সমষ্ণ প্রসারণ, এটা কেন সমষ্ণ প্রসারণ বললাম, কারণ এটা কম খাড়া এটার তুলনায়, এই এবি রেখাটা বিসি রেখার তুলনায় কম খাড়া। আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চেয়ে কম খাড়া থাকে। অর্থাৎ একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কিছু পরিমাণ গৃহীত তাপের কিছু পরিমাণ পরিবেশের উপর সম্পাদিত কাজ করবে এবং বাকি অংশ T2 তাপমাত্রার তাপগ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে, তাকে কি বলে, কার্নো চক্রে বলে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে এবিটা কি, এবিটা হলো আপনার সমষ্ণ প্রসারণ। এগুলো একটু লিখে দিই যাতে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন। সমষ্ণ প্রসারণ। বিসিটা হলো আপনার রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। আর সিডিটা কি, সিডিটা হলো সমষ্ণ সংকোচন, কারণ আয়তনটা হ্রাস পাইছে, এই কারণে সমষ্ণ
সংকোচন। আর ডি এটা কি আপনার রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কয়টা প্রক্রিয়া পাই আমরা? 4টা ধাপ। রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তো মোটামুটি আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন আমরা তাপীয় ইঞ্জিনটা একটু দেখব। কি দেখব? তাপীয় ইঞ্জিন। আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই, আপনারা একটু কাইন্ডলি একটু কমেন্ট করবেন, তাহলে আমি একটু বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। আচ্ছা, যাই হোক, আমি এখন আপনাদেরকে তাপীয় ইঞ্জিনটা দেখাবো। তাপীয় ইঞ্জিন। এই তাপীয় ইঞ্জিনটা কীরকম ধরেন, এক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি আপনাদের। ওকে, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওকে, ধরেন এটা হলো তাপ উৎস। তাপ উৎস এটা হলো T1 তাপমাত্রা, কারণ তাপ উৎসের তাপমাত্রাটা উচ্চ তাপমাত্রা থাকে T1। ও কি করে? এটা হলো তাপীয় ইঞ্জিন। কি ইঞ্জিন? তাপীয় ইঞ্জিন। এই উৎসের তাপমাত্রা থেকে, উৎসের তাপ T1 তাপমাত্রার উৎসের তাপমাত্রা থেকে তাপীয় ইঞ্জিনটা Q1 পরিমাণ তাপ উৎসের তাপমাত্রা থেকে, T1 তাপমাত্রার উৎসের তাপমাত্রা থেকে তাপীয় ইঞ্জিনটা Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এবং এই গৃহীত তাপের কিছু অংশ কি করে? পরিবেশের উপর কাজ সম্পাদন করে। পরিবেশের উপর কাজ সম্পাদন করে এটা কীরকম হবে? Q1 মাইনাস Q2। এবং এই গৃহীত T1 তাপমাত্রা তাপীয় উৎস থেকে যে Q1 পরিমাণ তাপটা গ্রহণ করছিল, এই গৃহীত তাপের কিছু অংশ এটা হলো তাপগ্রাহক। তাপগ্রাহক T2 তাপমাত্রা, এটা হলো নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে ও Q2 পরিমাণ তাপটা বর্জন করবে। এটা কি? Q2। তাহলে আমরা তাপীয় ইঞ্জিনটা কি? তাপীয় ইঞ্জিনের ক্রিয়া কৌশল বা মেকানিজমটা হলো উৎসের তাপমাত্রা, অর্থাৎ T1 তাপমাত্রা উৎসের তাপমাত্রা, আর T2 তাপমাত্রা হলো তাপগ্রাহকের তাপমাত্রা। তাপগ্রাহকের তাপমাত্রা কম থাকবে স্বাভাবিক। উৎসের তাপমাত্রা থেকে T1 তাপমাত্রা উৎসের তাপমাত্রা থেকে তাপীয় ইঞ্জিনটা যে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছিল, গৃহীত তাপের কিছু অংশ তাপীয় ইঞ্জিনটা পরিবেশের উপর সম্পাদিত কাজ করবে এবং বাকি অংশ T2 তাপমাত্রার তাপগ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জন করবে। এক্ষেত্রে পরিবেশের উপর সম্পাদিত কাজ ডাব্লুটা হবে Q1 মাইনাস Q2। ঠিক আছে, আপনারা এটারও একটা স্ক্রিনশট যাতে রাখতে পারেন, এই কারণে আপনাদের আমি এইভাবে এটা রেখে দিলাম। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখন আমি আপনাদের কর্মদক্ষতা আছে, আর হলো লাস্ট টপিকস এন্ট্রপি। এন্ট্রপি বিষয়টা একটু বোঝাবো। ওকে, আচ্ছা, এখানে যে আমি পাইলাম একটু আগে তাপ ইঞ্জিনটা, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখবেন। Q1 Q2 ইকুয়ালস টু T1 T2। এখানে Q1টা কি? Q1টা হলো তাপ ইঞ্জিনটা যে পরিমাণ তাপ গ্রহণ করছিল। Q2টা কি? Q2 হলো তাপ ইঞ্জিনটা তাপগ্রাহকে যে পরিমাণ তাপ বর্জন করছিল। T1টা কি? T1টা ছিল উৎসের তাপমাত্রা। T2টা কি? T2 হলো গ্রাহকের তাপমাত্রা। এই কোয়েশনটা অনেক সময় আপনাদের MCQ বা গ নাম্বার কোয়েশন সলভ করতে লাগবে। এখন আমরা শিখব কর্মদক্ষতা। কি শিখব? কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু, মনে রাখবেন, অর্থাৎ এইভাবে মনে রাখতে পারেন T1 মাইনাস T2 ইন্টু 100%। আরেকটা জিনিস মনে রাখতে পারেন, যদি তাপমাত্রা দেয়া না করেন, যদি তাপ দেয়া করেন, তাহলে Q1 মাইনাস Q2 ইন্টু 100%। আচ্ছা, এখন আসেন এটাকে আবার এভাবে লেখা যায়।
দেখবেন এটা ইকুয়ালস টু, আমি যদি ভাগ আকারে আলাদা আলাদা করে দিই, T1/T1 মাইনাস এই যে এটাকে করতেছি, ঠিক আছে, T1 এর সাথে T1 ভাগ দিলাম, মাঝখানে মাইনাস আছে, মাইনাস T2/T1। আচ্ছা, ইন্টু 100 ছিল, আমরা এটা লিখে ফেলবো। T1/T1 মানে কি, এটা কাটলে হয় 1, তাহলে আমরা শিখলাম 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। একইভাবে এটাকে লেখা যায়, এটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। এটা হলো কর্মদক্ষতা। এই সূত্র থেকে এই যে সূত্রটা আসছে Q1 Q2 T1 T2। আর কর্মদক্ষতাটা কি, কোনো তাপ ইঞ্জিন যে পরিমাণ তাপ গ্রহণ করবে এবং গৃহীত তাপ এবং পরিবেশের উপর সম্পাদিত কাজ, এই দুইটা অনুপাতকে কর্মদক্ষতা বলবে। আমরা কি বলবো, কর্মদক্ষতা। আচ্ছা, যাই হোক, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা লাস্ট টপিকস আমরা পড়বো হলো এন্ট্রপি। এন্ট্রপি হলো বিশৃঙ্খলা পরিমাপের একক। এখন আমি আপনাদের একজন যে কয়জনই আপনারা লাইভে ক্লাস করে বা লাইভে আছেন, আপনাদের একটা কোশ্চেন করবো, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য অবশ্যই আমি কিছু একটা জিনিস গিফট করব, জান এই কোশ্চেন বা এই অ্যান্সারটা যদি পারেন। ধরেন একটা ক্লাসরুমে, দুইটা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুমে মানে পোলাপান চিল্লাচিল্লি বেশি করতেছে, আর একটা ক্লাসরুমে পোলাপান চিল্লাচিল্লি কম করতেছে। এখন কোন ক্লাসরুমে এন্ট্রপির মানটা বেশি, বা কোন ক্লাসরুমে এন্ট্রপির পরিমাণটা বেশি? যে পারবেন তার জন্য, এই খুবই সিম্পল কোশ্চেন, এটা একদম বাচ্চা বলানো পারে। হ্যাঁ, যে পারবেন তার জন্য আমি কথা দিলাম, অবশ্যই আমি যারা আমার কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে কলেজে গিয়ে অবশ্যই আমি একটা গিফট দিব, ঠিক আছে? একটা ক্লাসরুমে আপনার পোলাপান চিল্লাচিল্লি কম করতেছে, আর একটা ক্লাসরুমে পোলাপান চিল্লাচিল্লি বেশি করতেছে। এখন আপনাদের কাছে কোশ্চেন হলো, কোন ক্লাসরুমে এন্ট্রপির পরিমাণটা বেশি? এটা যে পারবেন, আমি বলছি তার জন্য কি, আমি যারা আমার কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে কলেজে গিয়ে অবশ্যই একটা গিফট দিব। আর যারা বাইরের স্টুডেন্ট দেখবেন, তারা যদি পারেন তাদেরকে অবশ্যই আমি যোগাযোগ করে আমাকে ইনবক্সে নক দিবেন, তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে, ঠিক আছে? কেউ পারেন না? আপনারা তো লাইভ ক্লাসে নাই, কে কীভাবে পারবেন? যাই হোক, আমি লাইভ ক্লাসটা কন্টিনিউ করতেছি। মনে রাখবেন, এন্ট্রপিটা হলো বিশৃঙ্খলা পরিমাপের একক। এন্ট্রপি কি, বিশৃঙ্খলা পরিমাপের একক। অর্থাৎ যেখানে বিশৃঙ্খল বেশি বা চিল্লাচিল্লি বেশি, সেখানে এন্ট্রপির পরিমাণটা বেশি হবে। আর যেখানে চিল্লাচিল্লি কম, মেনলি একদম খাঁটি বাংলায় বলে দিতেছি, সেখানে এন্ট্রপির পরিমাণটা কম হবে। এন্ট্রপি হলো, মনে রাখবেন, এন্ট্রপি হলো তাপমাত্রার সাপেক্ষে, যে মেন সূত্র এটা, তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে এন্ট্রপি বলে। এন্ট্রপিকে ডিএস দিয়ে প্রকাশ করে, তাহলে ডিএসটা কি, তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি ডিকিউ হয়, তাহলে এই ডিকিউকে কী বলবো আমরা, এন্ট্রপি বলবো। তো এন্ট্রপির এককটা আমরা একটু শিখে নিই। এন্ট্রপির একক হবে, তাপমাত্রার একক আমরা জানি জুল, তাপের একক জানি ক্যালভিন। তার মানে এন্ট্রপির এককটা অবশ্যই হবে জুল পার ক্যালভিন। আচ্ছা, এখন এন্ট্রপিকে আমরা যদি ইন্টিগ্রেশনের সাহায্যে একটা সূত্রে দাঁড় করাই, ফারহান মিয়া, এটা হলো তাপগতিবিদ্যার এটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, তাপগতিবিদ্যা। আচ্ছা, যাই হোক, আমি এন্ট্রপিকে যদি একটা সূত্রে দাঁড়াই, আপনার ডিএসি কষ্ট, আমরা ডিকিউ কষ্ট কী শিখছিলাম, ডিকিউ কষ্ট শিখছিলাম এমএস ডিটি। ডিকিউ কষ্ট কি, আপনারা একটু দেখে নেন, ডিকিউ কষ্ট এমএস ডিটি। এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের সাহায্য করি, যে আদি তাপমাত্রা যদি T1 হয়, আদি তাপমাত্রা T1 এবং চূড়ান্ত তাপমাত্রা যদি T2 হয়, ডিকিউর জায়গায় আমরা লিখতে পারি এমএস ডিটি বাই, এখানে কি আছে, টি আছে, টি
মনে রাখবেন এম এসটা হলো দ্রব্য, এমটা ভর, এসটা হলো আপেক্ষিক তাপ, এগুলা কখনো চেঞ্জ হয় না। তো আমি এখানে কি লিখব, ডিএস ইকুয়ালস টু এইটা যে এগুলো যেহেতু চেঞ্জ হয় না, এই দুইটাকে আমি বাইরে নিয়ে আসবো, আর এখানে লিখব T2 T1, এখানে লিখব ডিটি বাই টি। ডিএক্স বাই এক্স যদি লন এক্স হয়, ডিএক্স বাই এক্স যদি লন এক্স হয়, তাহলে অবশ্যই ডিটি বাই টি অবশ্যই কী হবে, লন টি। আচ্ছা, এই পেজটা যাতে আপনারা একটা স্ক্রিনশট মারতে পারেন সেজন্য আমি খাতাটা সুন্দর করে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমাদের এই পর্যন্ত আইছে এম এস আপার লিমিট T2 ছিল, লোয়ার লিমিট T1 ছিল। তাহলে আমরা লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন যখন করব ডিটি বাই টি মানে হলো লন টি, আপার লিমিট T2 ছিল, লোয়ার লিমিট, আচ্ছা এখানে এম এসটা আমি লিখি নাই, এম এস ডিটি বাই টি মানে হলো লন টি, আপার লিমিট T2 ছিল, লোয়ার লিমিট T1 ছিল। তো এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এম এস আমি যখন লিমিটগুলো বসাবো তখন এখানে হবে লন T2 মাইনাস লন T1। তখন কি হবে, আমাদের এম এস এবং মাইনাস আকারে থাকলে লেখা যায় লন T2 বাই T1। এটা হলো আপনার এন্ট্রপি। এন্ট্রপি এই বিষয়টা আমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, আমি কিছু সিকিউ সলভ করে দিব আপনাদের কিন্তু শেষ ক্লাস, যারা যারা ক্লাস করছেন বা যারা যারা অবশ্যই ক্লাসটা দেখবেন, লাইভ ক্লাসটা, আমি মনে করি যে আপনাদের যা যা লাগবে তাপগতিবিদ্যার যারা পড়াশোনা করছেন বা একটু ট্যালেন্ট আছেন তারা যদি দেখতে পারেন এই ক্লাসটা, তারা বুঝতে পারবেন আপনাদের যা যা লাগে আমি সব কিছুই মোটামুটি দিয়ে দিছি। এরপরে যা যা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ওই বিষয়টা অবশ্যই আপনাদের অবগত করব। কিন্তু আমার মনে হয় আমার যা যা জানানো দরকার আমি মোটামুটি আপনাদের সিকিউ বা এমসিকিউ সলভ করার জন্য আমি মোটামুটি সবই আপনাদের দিয়ে দিছি। আচ্ছা, এখন আমি শাহজাহান তপনের বইটা একটু বের করি, এখানে কিছু সিকিউ আছে, এই সিকিউগুলো আমি একটু সলভ করে দিব আপনাদের। ঠিক আছে, আর যে বিষয়গুলো আমি লিখছিলাম আপনাদের ওই বিষয়গুলো দেখবেন এই সিকিউ সলভ করার ক্ষেত্রে কাজে লেগে যেতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা গুড, আমি এখান থেকে শুরু করলাম। এই কোশ্চেনটা একটু আপনারা দেখবেন, এখানে কি বলছে, নিচে কার্নেল চক্রের 4টি ধাপ, এই 4টি এ বি সি ডি ডি এ পি বি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো। এখানে কি বলছে, উল্লেখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করো। আচ্ছা, দক্ষতা বের করতে হলো একদম ইজি, এখানে T1 দেওয়া দিছে, এখানে T2 দেওয়া দিছে। দেখেন তাহলে কর্মদক্ষতা, আমরা এক্ষেত্রে কর্মদক্ষতা নির্ণয়ের 2টা সূত্র শিখছিলাম, আমি আপনাদের দেখাই। এই যে কর্মদক্ষতা নির্ণয়ের কয়টা সূত্র শিখছিলাম, 2টা, এটা কিউ দেয়া, তাপ দেয়া, আর একটা তাপমাত্রা দেয়া। যখন 2টা তাপমাত্রা দেওয়া থাকবে তখন কর্মদক্ষতা নির্ণয়ের এই সূত্রটা আমি লিখে দেবো 1 - T2 বাই T1। T1টা হলো উচ্চ তাপমাত্রা অর্থাৎ উৎসের তাপমাত্রা, T2টা হলো নিম্ন তাপমাত্রা। তাহলে এই ক্ষেত্রে এই যে উচ্চ তাপমাত্রা এটা হলো উৎসের তাপমাত্রা T1, এটা হবে তাপগ্রাহকের তাপমাত্রা T2। তাহলে এই সূত্রটা করলে তো এই অঙ্কটা শেষ, তাই না? তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, এই অঙ্কটা আমরা করব, দেখেন এখানে কি কি দেওয়া ছিল, আপনারা যারা বই আছে তারা বই বের করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে T1-এর মানটা দেওয়া দিছে, ক্যালভিনে নেওয়া নিছে, আমাদের আরও ভালো হয়েছে, সুবিধা হয়েছে, 1200 ক্যালভিন। T2-র মানটা দেওয়া দিছে 650 ক্যালভিন, তাহলে T2-র জায়গায় আমরা লিখব 650 ক্যালভিন। আমাদের কি বের করতে হবে, ইঞ্জিনের দক্ষতা। আমরা জানি ইঞ্জিনের দক্ষতা ইটা ইকুয়ালস টু, যে তাপমাত্রা দেওয়া থাকে 1 - T2 বাই T1 ইন্টু 100%। তাহলে 1 - T2-র মান কত, T2-র মান হলো 650, T1-এর মান কত, T1-এর মান হলো 1200 ইন্টু 100%। আচ্ছা, এটাকে কাজ করলে কত হয় একটু দেখেন তো, অ্যান্সারটা কত হয় একটু আমাকে বলেন প্লিজ, অ্যান্সারটা একটু বলেন, যে বলবেন তার জন্য আমি অবশ্যই ভালো কিছু দিব, জান অ্যান্সারটা যে বলবেন। আপনারা রেসপন্স না করলে কি ক্লাস করে লাভ আছে কোনো? কোনো লাভ নাই, একটু বলেন আপনারা কত হয় অ্যান্সারটা। অ্যান্সারটা হলো আপনার 45.83%। কত হয়, 45.83%। তাহলে আমাদের কর্মদক্ষতা
দক্ষতা কত বেড়েছে 45.83%। ওকে, এরপরের কোশ্চেনটা কি বলছে? এরপরের কোশ্চেন আমাদের বলছে চক্রটির প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো। খুবই মজার জিনিস বলছে। এক্ষেত্রে আমি বলছিলাম এ বিটা হলো সমষ্ণ প্রসারণ, বি সিটা হলো রুদ্ধতাপে প্রসারণ। এক্ষেত্রে সমষ্ণ প্রসারণ কেন বলছিলাম? এই চিত্রটা ভালো করে দেওয়া দিছে, এই জিনিসটা আবার বোঝাইতেছি। কারণ আয়তন এই দিক বরাবর আয়তন ছিল, তো আয়তন এ থেকে বিতে আছে, তার মানে অবশ্যই আয়তনটা বাড়ছে, তার মানে কি প্রসারণ ঘটছে। এখানে কেন আমি সমষ্ণ প্রসারণ বলছি? কারণ আমি শুরুতে বলে নিয়েছিলাম যে আপনার সমষ্ণ প্রসারণটা আপনার রুদ্ধতাপে প্রসারণ বা সমষ্ণ প্রক্রিয়াটা রুদ্ধতাপে প্রক্রিয়ার চেয়ে কম খাড়া থাকে। দেখেন এবি রেখা আর বিসি রেখার চেয়ে অবশ্যই এবি রেখাটা কম খাড়া, আর এখানে এই কারণে এটা কী হয়েছে? সমষ্ণ প্রক্রিয়া। কেন এখানে আমি সমষ্ণ প্রসারণ বলছি? কারণ আয়তনটা বৃদ্ধি পাইছে। আর বিসিটা কি? আপনার রুদ্ধতাপে প্রসারণ, এখানেও আয়তনটা বৃদ্ধি পাইছে। রুদ্ধতাপে কেন বলছি? এটা বেশি খাড়া, এই এবি রেখার তুলনায় বিসি রেখাটা বেশি খাড়া। ওকে, আপনি আবারও বুঝাই দিলাম আপনাদের। এখন দেখুন চক্রটির প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনামূলকভাবে আলোচনা করো। আপনারা যারা একটু ট্যালেন্ট আছেন তারা অলরেডি বুঝে গেছেন, আর যারা না বুঝছেন তাদের জন্যই আমার এখন বলা কিভাবে আপনারা এই বিষয়টা অতি সহজে সলভ করতে পারবেন। আচ্ছা, আমি শুরুতেই বলছিলাম এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে আপনাদের বলছিলাম যে এন্ট্রপি হলো ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তনকে এন্ট্রপি বলে। এখন এই যে এবি প্রক্রিয়া মানলাম এখানে আপনার তাপ আছে, কিন্তু বিসি প্রক্রিয়া কি একটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপের প্রক্রিয়া। তো রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোনো তাপ থাকে? ডিকিউর মান থাকে না, ডিকিউর মান কিন্তু থাকে না, কারণ রুদ্ধতাপের প্রক্রিয়া হলো কোনো তাপ দেয়ও না, কোনো তাপ নেয়ও না। তার মানে এই বিসি প্রক্রিয়া আগেই ফুটাস মানে ক্রস, এটার কোনো এন্ট্রপি পরিবর্তন বের করতে হবে না। সিডি প্রক্রিয়া, সিডি হলো সমষ্ণ, তার মানে এখানে এন্ট্রপি আমাদের বের করতে হবে। ডিএ প্রক্রিয়াটা হলো রুদ্ধতাপীয় সংকোচন, না রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউর মান থাকে না, তার মানে এখানে এন্ট্রপির আমাদের বের করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদের এন্ট্রপি বের করতে হবে এবি প্রক্রিয়ার ক্ষেত্রে আর সিডি প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ দুইটাই সমষ্ণ, একটা সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আর একটা হলো সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে। এখন আমরা জানি এন্ট্রপি হলো ডিকিউ বাই টি। আমি এখানে জিনিসটা করে দিই, তাহলে এই ক্ষেত্রে ডিএসটা কী হবে? আপনার ডিকিউ বাই টি, ডিকিউ মান কত? 500, তাহলে 500 এখানে টি কত? 1200, যত হবে অ্যান্সারটা 500 ভাগ 1200 কত হয়? 500 ভাগ 1200 হয় হলো আপনার 0.416, তাহলে লিখে দেবেন 0.416 জুল পার কেলভিন, কারণ এন্ট্রপির একক হলো জুল পার কেলভিন। এখন এই সিডি প্রক্রিয়া, কেন আমি এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বের করতেছি? কারণ এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপিটা হবে অন্য আর দুইটা প্রক্রিয়া আছে, রুদ্ধতাপেও প্রসারণ, রুদ্ধতাপে সংকোচন, ওই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর মান থাকে না। ডিকিউর মান না থাকা মানে কি এখানে এন্ট্রপির কোনো পরিবর্তনই হবে না বা এন্ট্রপি থাকবে না। আচ্ছা, এই ক্ষেত্রে এবি বের করলাম, আরেকটা কি সিডি আছে, এটাকে ডিএস1 ধরলাম, ডিএস2 ধরলাম। এটা তাপ কত? এই তাপটা আগে বের করে নেবেন। এটা কিউ2 কি আপনারা জানেন? না, জানেন না। এই সূত্রটা এখন কাজে লেগে গেছে। দেখেন আমি আপনাদের লিখে দিয়েছিলাম যে কিউ1 কিউ2 টি1 টি2। এখন এই যেখান থেকে কিউ2 বের করতে পারবেন। আচ্ছা, কিউ1 এর মানটা কত? 500, কিউ1 এর জায়গায় লিখলাম 500, কিউ2 আমি জানি না, এই কারণে এই সূত্রটা লিখছি। টি1 এর মানটা কত? টি1 এর মানটা হলো আপনার 1200, তা টি1 এর জায়গায় আমি কত লিখবো? 1200 লিখবো। আর টি2 মানটা কত? টি2 মানটা হলো আপনার 650, এই কারণে টি2 জায়গায় আমি কী লিখবো? 650 লিখবো। এখন আমি আর গুণ করবো, কিউ2 ইন্টু 1200 650 ইন্টু 500, তাহলে কিউ2 মানটা কত হবে? কিউ2 মানটা হবে হলো আপনার 650 ইন্টু 500 ভাগ 1200। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি এটাকে করি 650 ইন্টু 500, ঠিক আছে আমার? হ্যাঁ, ঠিক আছে। 650 ইন্টু 500 ভাগ কত? 1200, তাহলে মানটা কত দাঁড়ায়? মানটা দাঁড়ায় ভাই 270.83। কত দাঁড়ায়? 270.83। তাহলে কিউ2টা আমরা জানতাম না, কিন্তু কিউ2টা কীভাবে বের করে নিলাম? ওই যে আমি শিখাইছি কিউ1 কিউ2 টি1 টি2, ওই সূত্র কাজে লাগিয়েছে। এখন আমি বলছি কি, সিকিউ করতে যাবতীয় যা কিছু লাগে আমি সব ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা শুধু এই ক্লাসটা করেন আর আমি কিছু সিকিউ
আপনাদের সলভ করে দিব, এগুলো দেখবেন তাপগতিবিদ্যা নিয়ে আর কোনোদিন কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন তার DS2 কী হবে, কিউটোর মানটা আমি পাইছি কত 270.83 আর এখানে 650, তাহলে DS2 কত হবে 270.83 ভাগ কত 650, তো কত আছে আমাদের 0.416, 0.416। আচ্ছা কত বাইরে হলো 0.416, আমারটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা এখানে হবে, যেহেতু এই ক্ষেত্রে কী হয়েছে, এটা হবে মাইনাস, কী হবে মাইনাস, কারণ এটা এই যে আয়তনটা কমতেছে, এটা কী হবে কারণ মাইনাস, তাহলে মাইনাস 0.416 জুল পার কেলভিন। তাহলে এন্ট্রপির পরিবর্তনটা কী হবে, এন্ট্রপির পরিবর্তনটা হবে এটাই থেকে এটা কী চাইছে আপনাদের চাইছে চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আপনি যদি এটাও লিখে দিতে দেন তাহলে অ্যান্সার হয়েছে, বা এন্ট্রপির পরিবর্তন পরবর্তী দেখাই দিলেন DS1 মাইনাস DS2, তাও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি পরবর্তী সিকিউতে চলে যাই। পরবর্তী সিকিউ আপনাদের কি বলছে, 0 হয়ে যাবে এন্ট্রপির পরিবর্তনটা, কারণ একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে। আচ্ছা আপনারা একটু কাইন্ডলি এই ম্যাথটা দেখেন। কোন ম্যাথ, এই ম্যাথ। এই ম্যাথে কী বলছে, একটি কার্নো ইঞ্জিন তাপ উৎস, তার মানে কি উৎস ও তাপগ্রাহক, তাপমাত্রা যথাক্রমে উৎসের তাপমাত্রা, তাহলে এটা হবে T1, উৎসের তাপমাত্রাকে আমরা ধরি T1, আর এটা কি গ্রাহকের তাপমাত্রা, তার মানে এটা হলো T2। ফার্স্টে এগুলো আপনারা আইডেন্টিফাই করে নেবেন যাতে খুব সহজেই সলিউশনগুলো করতে পারেন। এতে 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ, 4টি ধাপ মানে কি, তাহলে এটা হবে W1, এটা হবে W2, কারণ ওই যে আমি দেখাইছিলাম W3, W4। আমি একটু বোঝানোর সুবিধার্থে ওই বিষয়টা আবার নিয়ে আসতেছি। কার্নোর চক্রে যে 4টা ধাপ দেখাইছিলাম আমি, এই যে দেখেন আমি আপনাদের পড়াইছিলাম, এই যে W=W1 + W2, প্রথম দুইটা অর্থাৎ সমষ্ণ, এটা হলো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে, এটা হবে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে, এটা হবে রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা কি W1, W2, W3, W4। এক্ষেত্রে কি বলছে, ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধি করবে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে, তুলনামূলকভাবে বিশ্লেষণ সহ তোমার মতবাদ দাও বা মতামত দাও। আচ্ছা যাই হোক, এটা একদম ইজি। দেখেন আমি আপনাদের ওই যে সূত্রটা লিখে দিয়েছিলাম যে W= কী লিখে দিয়েছিলাম, W1 + W2 মাইনাস W3 মাইনাস W4। তো এই ক্ষেত্রে কিন্তু গাছটা কী হবে, প্রথম দুইটা প্লাস হবে, পরের দুইটা মাইনাস হবে, মানগুলো দেওয়া দিচ্ছে, একদম সিম্পল অঙ্ক। ঘ নম্বর শেষ আমাদের। এখন ঘ নাম্বার বলছে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে। তো আপনি ফার্স্টে ইঞ্জিনের দক্ষতাটা বের করে নেবেন। ইঞ্জিনের দক্ষতা কীভাবে বের করবেন, এই যে T1 আর T2 দেওয়া দিছে, উৎসের তাপমাত্রা আর গ্রাহকের তাপমাত্রা দেওয়া দিছে যেহেতু, তাহলে আমি কী করব, করাচ্ছি দাঁড়ান। যেহেতু আপনার উৎসের তাপমাত্রা বলছে কত 1200, T1 কত 1200, আগে আপনারা দক্ষতাটা বের করে নেবেন। এরপর কি করবেন, দক্ষতা ধরেন বৃদ্ধি করতে উৎসের তাপমাত্রা যতটুকু বাড়াবেন, বা ধরেন সাপোজ আপনারা ধরে নেবেন উৎসের তাপমাত্রাটা 100 কেলভিন বাড়াইছেন বা 200 কেলভিন বাড়াইছেন, ঠিক 200 কেলভিন বাড়ালে পরবর্তীতে দক্ষতা কত হয়, ঠিক ওই 200 কেলভিন সিল্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা কমালে ওই দক্ষতা কত হয়। ওই দুইটা ক্ষেত্রে যদি যে ক্ষেত্রে অর্থাৎ উৎসের তাপমাত্রা যখন বাড়াইছি সেই ক্ষেত্রে তখন দক্ষতা বাড়ছে, নাকি সমপরিমাণ তাপমাত্রা কমানোর কারণে সিল্কের তাপমাত্রা যে সমপরিমাণ কমাইছিলাম সেই ক্ষেত্রে যে দক্ষতা পাইছি ওই দক্ষতা বেশি হবে। এটা হলো আমাদের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা ওকে, তো T1 হলো আপনার 1200 ডিগ্রি সেলসিয়াস। তো 1200 আমি যদি ক্যালভিনে নেই তাহলে কত হবে, 273 যোগ করতে হয়, 1200 প্লাস 273, তাহলে কত হয় আমাদের 1473। কত হয়েছে 1473 কেলভিন। এটা হলো উৎসের তাপমাত্রা। আর গ্রাহকের তাপমাত্রা বা সিল্কের তাপমাত্রা বলছে 600 ডিগ্রি সেলসিয়াস। তো 600 আমি কত করব, 273 যোগ করব, তাহলে 600 প্লাস 273 কত হয় দেখেন, 600 প্লাস 273 হয় হলো আপনার 873 কেলভিন।
কত হয় 873 কেলভিন। তো ফার্স্টে ওর দক্ষতার আগে আপনারা বের করে নেবেন। ওর দক্ষতা কীভাবে বের করবেন তাপমাত্রা দেওয়া থাকলে আমি শিখাইছি 1 - T2/T1 ইন্টু 100%। আচ্ছা যাই হোক 1 - T2 মান বাড়াইছে 873, T1 এর মান বাড়াইছে 1473 ইন্টু 100%। তো এটা যদি আমি কাজ করি দেখেন কীভাবে কাজ করি, কাজও দেখাই দিতেছি আমি। 1 ক্যালকুলেশনটা 873 এখানে হলো 1473, হয়নি আমার 1473 ইন্টু 100। আচ্ছা এখানে হয়েছে হলো আপনার 40.733, 40.733%। এই দেখেন ক্যালকুলেটর মানটা হয়েছে কত 40.733%। এখন বলছে আমাদের কোশ্চেনটা দক্ষতা বৃদ্ধি করবে, তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে। ধরো আমি মনে মনে কী করে নিলাম, সিল্কের তাপমাত্রা ছিল আপনার 1473 ক্যালভিন, ওর সাথে মনে মনে 100 ক্যালভিন বা 50 ক্যালভিন আপনারা যাই ধরেন সমপরিমাণে, যে 50 ধরতেন ঠিক। এই যেখানে কোশ্চেন বলছে উৎসের তাপমাত্রা বাড়াবে, আমি মনে মনে ধরে নিলাম 100 কেলভিন বাড়াইছি উৎসের তাপমাত্রা, T1 এরটা 100 পরিমাণ বাড়াইছি, এই কারণে 1473 ছিল উৎসের তাপমাত্রা, ওর সাথে 100 যোগ করছি, সাথে ক্যালভিন নিচ্ছে, তাই 1473 আর 100 কত 1573 ক্যালভিন। এই ক্ষেত্রে আমার এনট্রপিটা দক্ষতাটা কত হয় এটা বের করে নিই আমরা। T2 মান কত, T2 মান হলো আপনার 873, এখন T1 এর মানটা কত 1573 হয়ে গেছে, কারণ আমি 100 বাড়াইছি ইন্টু 100%। ওকে তাহলে আমি কী লিখবো 1 - 873/1573 ইন্টু 100%। কত হয়েছে 44 দেখেন 44.50, এটা হয়েছে 44.50%। এখন আবার কোশ্চেনের এটা কি বলছে যে গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবো। এখন গ্রাহকের তাপমাত্রা আগে ছিল T2 ছিল হলো 873, এই 873 থেকে উৎসের তাপমাত্রা যতটুকু বাড়াইছিলাম ঠিক গ্রাহকের তাপমাত্রা কোশ্চেন বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, তাহলে অঙ্ক পারবেন, আদারওয়াইজ তাহলে অঙ্ক সোজা। ঠিক আছে, তাহলে 873 থেকে যদি 100 বেগ দেয় তাহলে অবশ্যই এখানে হয় 773 কেলভিন। তাহলে এই ক্ষেত্রে এটা কত হয়, এই ক্ষেত্রে আমি গ্রাহকটা চেঞ্জ করে ওই উৎসটা ঠিক রাখবো 1 - T2/T1 ইন্টু 100%। তো 1 - T2 মান কত, T2 মান এই ক্ষেত্রে 773, T1 এর মানটা কত, T1 এর মান হলো আপনার যা ছিল তাই, কত করছিলাম আমরা 1473, কারণ এই ক্ষেত্রে আমরা উৎসের তাপমাত্রা ঠিক রাখছি, গ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ করছি সমপরিমাণ। তো যাই হোক তাহলে কী হয় 1 - 773 - 1473 ইন্টু 100%, কত হয়েছে 47.522%, 47.522%। তাহলে আপনারাই বলেন যে উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ালে দক্ষতা বাড়ে নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমালে দক্ষতা বাড়ে, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা বুঝে নেন এখন। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমি আরও অনেক কোশ্চেন আছে, সিকিউ কোশ্চেন আছে, আপনারা চাইলে আমি পরবর্তীতে, এখন আপনারা নিজেরাই পারবেন এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে। ঠিক আছে, নিজেরাই পারবেন, নিজেরাই ট্রাই করেন। হ্যাঁ, আমি পরবর্তীতে আপনারা যদি চান আমি আজকে রাতের মধ্যে আপনাদের ম্যাথ সপ্তম অধ্যায় বলেন বা আপনাদের দ্বিতীয় পত্রে জটিল সংখ্যা বলেন, বহুপদী বলেন, কণিক বলেন বা সংযুক্ত বিপরীত কোণের ত্রিকোণমিতি অনুপাত এটা বলেন, যে কোনো চ্যাপ্টার যেটা বলবেন ওই চ্যাপ্টারটা নিয়ে আমি আপনাদের জন্য স্লাইড রেডি করব। যদি আপনারা চান এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে, যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমি ক্লাস নিব। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। আশা করি ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছেন। আর কোনো বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন বিষয়গুলো বুঝতে পারেন না, আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আজকের ক্লাসটা যারা যারা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো সিকিউ আপনারা খুব সহজে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন এবং খুব সহজে অ্যান্সার করতে পারবেন এবং এমসিকিউ সহ আপনারা সব কিছু অ্যান্সার করতে পারবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।